দেখো, বফলা থাকে অনেক শব্দে। এই বফলা ভিন্ন জায়গায় থাকলে ভিন্ন ভিন্ন উচ্চারণ হয়। কখনো থাকে শব্দের শুরুতে, কখনো মাঝে, কখনো শেষে। মাঝে থাকলে এক ধরনের উচ্চারণ, শুরুতে থাকলে এক ধরনের উচ্চারণ এবং শেষে থাকলে আরেক ধরনের উচ্চারণ। এই পার্থক্যটাই আমরা আজকে দেখব। আমরা জানি বফলা কখনো কখনো শব্দের শুরুতে বসে। যদি শব্দের শুরুতে বফলা বসে তাহলে সেই বফলা কখনোই উচ্চারিত হয় না, এবং যে বর্ণের সাথে বসে এই বর্ণেও কোনো প্রভাব পড়ে না। আমরা অনেক শব্দ দেখি, আমরা জানি আমাদের স্বাধীনতা অত্যন্ত গৌরবের একটা বিষয়। সেই স্বাধীনতা বানানে আমরা দেখি শয় বফলা আকার, যদি আমরা এইভাবে লিখি স্বাধীনতা। এই যে স্বাধীনতাতে দেখো শব্দের শুরুতে একটা ব আছে, এই বয়ের উচ্চারণের ক্ষেত্রে কোনো প্রভাব নেই, এই ব উচ্চারিত হয় না। তাহলে আমরা কিভাবে লিখব? এটার উচ্চারণ লিখতে হয়। তোমাদের একটা যে বিষয় জানতে হবে, স হচ্ছে তিনটা। একটা হচ্ছে দন্ত স, এটা তালব্য স, আর একটা হচ্ছে মূর্ধন্য স। এই তিন স এর মধ্যে উচ্চারণ দুইটা, একটা হচ্ছে ছয়ের মতো আর একটা হচ্ছে মোটা স, একটা ছয়ের মতো আর একটা শয়ের মতো। তো আমরা জানি দন্ত স বেশিরভাগ সময় ছয়ের মতো উচ্চারিত হয়, আবার কখনো কখনো মোটা স উচ্চারিত হয়। একটা হচ্ছে তালব্য স এর উচ্চারণ, আমরা জানি এটা হচ্ছে স, আর একটা হচ্ছে দন্ত স, এটার উচ্চারণ কখনো কখনো তালব্য স হয়, কখনো কখনো ছয়ের মতো হয়, কখনো কখনো কিসের মতো হয়? কাছাকাছি ছয়ের মতো। তো যখন আমাদের উচ্চারণে মোটা হবে তখন উচ্চারণ লেখার সময় আমাদের তালব্য স দিয়ে লিখতে হবে। সেখানে দন্ত স থাক আর তালব্য স থাক। আবার কখনো কখনো তালব্য স থাকবে, এটাও কখনো ছয়ের মতো উচ্চারিত হয়, তখন আবার দন্ত স দিয়ে লিখতে হয়। ক্লিয়ার? তো আমরা বফলা আজকে দেখব। শব্দের শুরুতে বফলা আছে, এই বয়ের উচ্চারণের ক্ষেত্রে কোনো প্রভাব নেই, আমাদের এটা লিখতে হবে সা। এই যে দীর্ঘ ইকার উচ্চারণে কখনোই লেখা যাবে না, দীর্ঘ ইকার থাকলেও ইকার দিয়ে লিখতে হবে। স্বাধীনতা, এটার উচ্চারণ হচ্ছে স্বাধীনতা। একইভাবে আমরা যদি লিখি স্বয়ং, স্বয়ং, এটার উচ্চারণ কি হবে বলতো? এই বফলার কোনো প্রভাব নেই, স উচ্চারিত হচ্ছে অন্তঃস্থ, এবং শেষে অনুস্বর থাকলে আমরা উ দিয়ে লিখবো, শেষে হসন্ত দিব। এবং এই যে স্বয়ং লিখলা, অন্তঃস্থ হওয়াতে কিন্তু ও উচ্চারিত হচ্ছে। তাহলে এইভাবে যদি আমরা লিখি স্বয়ং, এটা কিন্তু স্বয়ং হচ্ছে না, হচ্ছে স্বয়ং। এই জন্য এখানে ওকার দিব। যেমন উচ্চারণ আমরা আগের ক্লাসে বলছি, ঠিক যেভাবে আমরা উচ্চারণ করব, উচ্চারণে প্রমিত উচ্চারণ লেখার সময় ওইভাবেই দেখাবো। তাহলে উচ্চারণ হচ্ছে স্বয়ং। দেখো, বফলা যখনই শুরুতে থাকবে যে কোনো শব্দের সাথে, ওই বফলার উচ্চারণের ক্ষেত্রে কোনো প্রভাব নেই, ব উচ্চারিত হবে না। কেমন? আমরা যদি লিখি দিত্য, দয় ব আছে, তয় ব আছে। দেখো, এটা যদি আমরা উচ্চারণ লিখি, দয় বয়ের সাথে বয়ের কোনো প্রভাব নেই, তাহলে দয় দ, দ শুধু দ হবে। আর এখানে তয় ব আছে, এই যে বয়ের দেখো এখানে ভিন্ন রূপ, যদি শব্দের মাঝে বা শেষে থাকে তাহলে অবশ্যই, যদিও ব ফলার এখানে কোনো প্রভাব আছে কিনা এটা একটু ভাবো দেখি। দিত্য, দিত্য, ব উচ্চারিত হচ্ছে না কিন্তু প্রভাব আছে। তাহলে মাঝে বা শেষে যদি ব ফলা থাকে, কখনো কখনো ব উচ্চারিত হয়, এটা আমরা দেখব। কিন্তু যেই বর্ণের সাথে ব উচ্চারিত থাকবে সেই বর্ণটা দুইবার উচ্চারণ হয়। কয়বার? অর্থাৎ এই যে দ্বিত্ব উচ্চারণ হয়, এটাকে বলে দুইবার উচ্চারণ হকে বলা হয় দ্বিত্ব। তাহলে তয় ব আছে, দেখো দিত তয়কারে তো। তাহলে শব্দের শুরুতে আমরা দেখলাম বয়ের কোনো প্রভাব নেই, এটা নিজেও যেমন উচ্চারণ হয় না, তেমনি ওই বর্ণের উপর কোনো প্রভাব পড়ে না। কিন্তু শব্দের আমরা বললাম মাঝে বা শেষে থাকলে যেই বর্ণের সাথে ব ফলা থাকবে সেই বর্ণটা দুইবার উচ্চারিত হবে। কয়বার? দুইবার।
এই জন্য বলা হয়ে থাকে শব্দের মাঝে বা শেষে ব ফলা থাকলে শব্দ ওই বর্ণের দ্বিত্ব উচ্চারণ হয়। কিরকম? আমরা যদি বলি বিশ্বাস, কি বলি? বিশ্বাস। তাহলে দেখো এখানে শব্দের মাঝে একটা বর্ণের সাথে ব ফলা আছে, যেই বর্ণের সাথে ব ফলা আছে ওইটা দুইবার উচ্চারিত হবে। তাহলে শ্বাস। দেখো বিশ্বাস, এদিকে যদি বোঝা না যায়, বোঝা না গেলে নিচে লিখে দিচ্ছি বিশ্বাস। দেখো এখানে শয়ের সাথে ব আছে, স দুইবার উচ্চারণ হবে, বিশ্বা, আর শেষে যত স্বর আছে এটার উচ্চারণও মোটা, এই জন্য সবগুলোই তালব্য স দিয়ে লিখলাম বিশ্বাস। ক্লিয়ার? শব্দের শেষে যদি ব ফলা থাকে তবুও দ্বিত্ব উচ্চারণ হবে। এই যে দ্বিত্বই তার উদাহরণ। এটা দেখো তো, শব্দের শেষে ত এর সাথে ব ফলা আছে না, এই জন্য তটা এখানে দুইবার উচ্চারিত হয়েছে, দ্বিত্ব। এরকম যেখানেই তোমরা দেখবা শব্দের মাঝে এবং শেষে ব ফলা আছে, এটা দুইবার উচ্চারণ করবেন বা করবা। আমার অডিয়েন্স যারা আছে তোমরা বেশিরভাগই ক্যাডেট প্রস্তুতি নিচ্ছ, এই জন্য তুমি করে বলছি। তবে অনেক চাকরি প্রার্থী আমাদের এই ক্লাসটা দেখবে, তাদেরকে আপনি বলা দরকার, এই জন্য মাঝে মাঝে আপনি আসে, কিন্তু স্টুডেন্ট, এই জন্য সবাইকে তুমি বললে কেউ কষ্ট নেবেন না। দেখেন অথবা দেখো, এবারে আমরা দেখব ব ফলা কখন কখন ব উচ্চারিত হয় ফলা থাকলেও, কখনো কখনো ব ফলা হিসেবে থাকলে উচ্চারিত হয়। সেটা কখন হয়? এই যে দেখেন, যদি গয়ের সাথে ব ফলা থাকে, যদি ময়ের সাথে ব ফলা থাকে এবং দয়ের সাথে ব ফলা থাকে, তবে এই বটা উচ্চারিত হয়। কিরকম? আমরা যদি উদাহরণ হিসেবে লিখি, আমরা শীতের সময় সবাই কম্বল ইউজ করি, কম্বল ব্যবহার করি, ময়ের সাথে একটা ব ফলা আছে, এটা অবশ্যই দ্বিত্ব উচ্চারিত না হয়ে, দেখো এখানে কিন্তু আমরা বলছি মাঝে বা শেষে ব ফলা থাকলে দ্বিত্ব উচ্চারণ হয়, কিন্তু আমরা লিখেছি গয়ের সাথে, ময়ের সাথে এবং দয়ের সাথে ব ফলা থাকলে দ্বিত্ব উচ্চারণ না হয়ে এই বটা বয় উচ্চারণ হবে। তাহলে কম্বলের উচ্চারণটা আমরা কি লিখবো? কম, বয় উকার উচ্চারণ হচ্ছে ল, তাহলে লিখে ফেললাম কম্বল। এইভাবে যদি আমরা লিখি সম্বল, সম্বল, তাহলে কি হবে উচ্চারণ? এটা অবশ্যই তোমরা নিজেই প্র্যাকটিস করো এবং কমেন্টে জানাও। ময়ের সাথে ব ফলা থাকলে সেটা অবশ্যই উচ্চারিত হয়, গয়ের সাথে যদি ব ফলা থাকে এইটাও উচ্চারিত হবে। যদি আমরা লিখি দিগ বিজয়, দিগ্বিজয়, এটা এই উচ্চারণটা কিন্তু আমরা কখনোই দিগ্বিজয় বলবো না, কারণ আমরা জানি গয়ের সাথে ব ফলা থাকলে সেটা অবশ্যই উচ্চারিত হবে, এই জন্য এর উচ্চারণ হবে দিগ বিজয়, দিগ্বিজয়। এরকম আমরা যদি লিখি দিগ্বিদিক, 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 যদি দেখানো যায়, আমার কথা শোনো, দিগ্বিদিক আমরা লিখলাম, গয়ের সাথে ব ফলা আছে, সুতরাং এখানে দিগ্বিদিকের উচ্চারণটা এরকম লিখতে হবে, দিগ বি দিক। ক্লিয়ার? আবার ময়ের সাথে, এখানে আমরা লিখলাম ময়ের সাথে না, আমরা ময়ের সাথে একবার আলোচনা করেছি, গয়ের সাথে ব ফলা থাকলে যেমন ব উচ্চারিত হবে, দয়ের সাথে ব ফলা থাকলেও এই বটা উচ্চারণ হবে। বয়ের সাথে ব যেমন শব্দের শুরুতে উচ্চারিত হয় না, ম ফলা উচ্চারিত হয় না, শব্দের মাঝে বা শেষে যেমন ব ফলা দ্বিত্ব উচ্চারণ হয়, মও একই। এখানে যেমন কিছু ব্যতিক্রম শব্দ আছে যেগুলোর সাথে ব উচ্চারিত হয়, মও একইভাবে উচ্চারিত হয়, তবে ম থাকলে একটু আলাদা নিয়ম আছে। আমরা ম ফলা জ ফলা নিয়ে নেক্সট ক্লাসে অবশ্যই আরো বিস্তারিত আলোচনা করব। আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো।